হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা জানেন নবম পে স্কেল 2026 সালের জুলাই থেকে কিন্তু চূড়ান্তভাবে বাস্তবায়ন হতে চলেছে। এ নিয়ে আর কোনো দ্বিধা নেই। কিন্তু আপনাদের সকলের মনে একটি প্রশ্ন রয়েছে যে নবম পে স্কেল কি আদৌ সরকারি চাকরিজীবীদের জন্য আশীর্বাদ হয়ে আসছে, নাকি সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল হতে চলেছে শুভঙ্করের ফাঁকি? আবার কি সরকারি চাকরিজীবীরা শেষ হাসি হাসবে, নাকি তাদের হাতে মোলা ঝুলবে? তাহলে চলুন আমরা জেনে নিই যে আজকের এই ভিডিওতে আপনারা কি কি জানতে চলেছেন। আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে কারণগুলো নবম পে স্কেলকে শুভঙ্করের ফাঁকিতে রূপান্তর করতে পারে। প্রথমে যে পয়েন্টটি বিশ্লেষণ করব সেটি হলো একসঙ্গে বাস্তবায়নের পরিবর্তে 3 অর্থ বছরে 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব। দ্বিতীয় অংশে থাকবে বর্তমানে গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্য হ্রাস না করা। তৃতীয় নম্বরে থাকবে বিদ্যমান 10 বা 15% হারে বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতার নতুন বেতন কাঠামোর সাথে সমন্বয় করা। 4 নম্বরে এই গুরুত্বপূর্ণ বিষয়টি থাকবে, এটা আশা করব আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আমরা 20তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর বেতন বিশ্লেষণ করে জানবো যে আসলে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কি আশীর্বাদ হতে চলেছে নাকি এটি হতে চলেছে শুভঙ্করের ফাঁকি। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই সর্বশেষ আপডেট সমূহ। আমরা ভিডিওর প্রথম অংশে চলে এসেছি। দেখেন এখানে বলা হয়েছে একসঙ্গে বাস্তবায়নের পরিবর্তে 3 অর্থ বছর এবং 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব। নবম পে স্কেলের 100% অর্থাৎ পুরো সুবিধা পেতে হলে কর্মচারীদের আরও 3 বছর অপেক্ষা করতে হবে। প্রথম ধাপে সীমিত হারে বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ণ বেতন সুবিধা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। উচ্চ মূল্যস্ফীতির কারণে ধাপে ধাপে পাওয়ার সুবিধা প্রকৃত মূল্য কমে যেতে পারে। কর্মচারীরা তাৎক্ষণিকভাবে প্রত্যাশিত আর্থিক স্বস্তি পাবে না। বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘ হয়, ভবিষ্যতে নীতিগত পরিবর্তনের ঝুঁকি থাকবে। বেতন বৃদ্ধির পুরো ফল পেতে 3 বছর অর্থ বছর সময় লেগে যাবে। অবসরপ্রাপ্ত ও অবসরের কাছাকাছি কর্মচারীদের একটি পূর্ণ অংশ সুবিধা নাও পেতে পারেন। তারপরে এখানে মূলত বলা হয়েছে যে যখন আপনি একটা পে স্কেল 3 অর্থ বছরে বাস্তবায়ন করবেন, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের সকল সুযোগ সুবিধা পেতে 3 বছর অপেক্ষা করতে হবে। আমরা জানি একটা পে স্কেল কত কষ্টের পরে আমরা পেতে চলেছি। দীর্ঘ 11 বছর পরে একটি পে স্কেল আমাদের কাছে আসছে। সেখানেও যদি আমরা এরকম ভাগে ভাগে সকল কিছু পেতে থাকি কিস্তিতে কিস্তিতে, তাহলে আমি মনে করি সরকারি চাকরিজীবীদের জন্য লাভের থেকে বরং ক্ষতিই বেশি হবে। কেননা আমরা জানি আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা রয়েছেন, কোনো কোনো যে কোনো কারণে ঠুনকো কারণে তারা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। অন্যদিকে পে স্কেল বাস্তবায়ন হলে একটা চাপ তো বাজারের উপরে থাকবেই। এভাবে প্রত্যেক বছর অর্থ বছরে যদি ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হয়, দেখা যাবে প্রত্যেক ধাপে ধাপে কিন্তু মূল্যস্ফীতি একটু না একটু হবে। দিন শেষে দেখা যাবে 3 বছর পরে আপনি যতটুকু বেতন পাচ্ছেন তার মূল্যস্ফীতি এমন পরিমাণে বেড়ে গিয়েছে যে প্রকৃত সুবিধা আপনি খুবই কম পাচ্ছেন। এজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে যে আগেও নজির রয়েছে, বিএনপির আমলেই পে স্কেল দুই অর্থ বছরে বাস্তবায়ন হয়েছে 3 ভাগে। আপনি 2026 সালের জুলাই থেকে 50%, 2027 সালের জানুয়ারি থেকে বাকি 50% এবং 2027 সালের জুলাই থেকে আপনি সকল ভাতা একসাথে করে এই 1.5 থেকে 2 বছরে পে স্কেল বাস্তবায়ন করতে পারবেন। আপনি যদি এই পন্থাটি মনে করেন যে সব থেকে ভালো হবে যে দুই অর্থ বছরে 3 ভাগে ভাগ করে পে স্কেল বাস্তবায়ন করা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন আমরা দ্বিতীয় অংশে চলে এসেছি। দ্বিতীয় অংশে বলা হয়েছে বর্তমান গ্রেড সংখ্যা না কমিয়ে বৈষম্য রেখে দেওয়া। অষ্টম পে স্কেলে 20টি গ্রেড বিদ্যমান ছিল, কিন্তু নবম পে স্কেলেও 20টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সচিব কমিটি। ফলে নিম্নতম গ্রেডের কর্মচারীরা একই কাঠামোর মধ্যে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছে। গ্রেড সংখ্যা না কমানো বেতন কাঠামোর বৈষম্যের আগের মতোই থেকে যাচ্ছে। নিম্ন ও উচ্চ গ্রেডের মধ্যে বেতন ব্যবধান কমার সুযোগ সীমিত হচ্ছে। 20তম গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে সর্বনিম্ন বেতন কাঠামোর মধ্যে আটকে আছে। কাঠামোগত সংস্কারের মাধ্যমে সমতা আনার সুযোগ ব্যবহার করা হয়নি। একই বেতন কাঠামো বজায় থাকায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ার শঙ্কা রয়েছে। প্রকৃত অর্থে গ্রেড সংস্কার না হয় বৈষম্য কমার পরিবর্তে অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে সেই আমাদের বাংলাদেশ যখন থেকে স্বাধীনতা লাভ করেছে তারপর থেকে যে কয়টি বেতন কাঠামো এসেছে, তারপরে চল এসেছে 20টি গ্রেডের। আপনারা জানেন প্রথমে যে থাকেন এবং 20তমতে যে থাকেন তার ভিতরে বিস্তর ফারাক থাকে। পুরো পে স্কেলটি বৈষম্যে ভরা থাকে। আপনি একজন 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী যে বাজার থেকে বাজার করেন, একজন উপরস্থ সচিবও কিন্তু সেই বাজার থেকে বাজার করে খান। গরিবদের নিচের গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু আলাদা করে কোনো বাজার নেই, সেখানে দামও কম হয় না। আপনি এই বাজারে 8,250 টাকা দিয়ে একটা সরকারি চাকরিজীবী কিভাবে তাদের পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকে এটি শুধু সেই সরকারি কর্মজীবী জানেন। মাসে 10 দিন যেতে না যেতে তারা হয়ে যান ঋণগ্রস্ত, তাদের অন্য কোথা থেকে ঋণ করে খেতে হয়। সরকারি একটা চাকরি, সেখানে মানুষ বুক ফুলিয়ে থাকবে এবং
দেশের মানুষের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে, কিন্তু এই অর্থ কষ্টে থাকতে থাকতে তাদের কিন্তু আর রোল মডেল হওয়া হয় না। এজন্যই আমি আশা করব সরকারের কাছে এইবার নবম পে স্কেলে গ্রেড সংখ্যা যদি কমানো নাও যায়, গ্রেডের ভিতরে বৈষম্য যেন কমিয়ে আনা হয়, বেতনের ব্যবধান যেন বেশি না থাকে। 1:8 অনুপাতে আমরা জানি পে স্কেল বাস্তবায়নের একটি সম্ভাবনা রয়েছে, সেটি কমিয়ে 1:6 যদি আনা যায়, সেটি আমি মনে করি সব থেকে বড় সিদ্ধান্ত হবে এবং যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে ধরা হবে বিএনপি সরকারের জন্য। তাহলে আমরা ভিডিও দ্বিতীয় অংশ জেনে গেলাম এবং তৃতীয় অংশ চলে যাব। তৃতীয় অংশ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে বিদ্যমান 10% বা 15% হারে বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতা নতুন বেতনের সাথে সমন্বয়। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ছবি রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। অন্যদিকে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা দেখা যায় প্রায় 95% মানুষ আমার ইউটিউব আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখেন না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সাধারণত নতুন পে স্কেল কার্যকর হলে পূর্বের বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতা আলাদা হিসাবে বহাল থাকে না। তাই নবম পে স্কেল বাস্তবায়ন হলে বিদ্যমান 10% বা 15% হারে প্রণোদনা বা মহার্ঘ ভাতা নতুন বেতন কাঠামোর সাথে সমন্বয় বা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। ফলে আলাদা সুবিধাটি আর থাকছে না। তার মানে আপনার বেতন বাড়ছে 50%, আপনি এখন হচ্ছে বিশেষ প্রণোদনা পাচ্ছেন 15%। তাহলে আপনার এই 15% যদি চলে যায়, তাহলে আসলে আপনার বেতন কতটুকু বাড়ছে আপনি বুঝে নিন। 35% কাছাকাছি আপনার বেতন বাড়ছে। এটি যদিও পুরোপুরি 35% না হিসাব করলে, তবুও আপনার প্রায় 35% কাছাকাছি আপনার বেতন আপনি পাচ্ছেন। তার মানে 11 বছর পরে, দীর্ঘ 11 বছর পরে আপনি মাত্র 35%-র জন্য এই পে স্কেল দেওয়া হচ্ছে। এটা কি আসলেও সরকারি চাকরিজীবীদের জন্য ভালো হবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে বলা হয়েছে নবম পে স্কেলে 50% বেসিক বৃদ্ধি দিয়ে শুরু করার পরিকল্পনা থাকায় পুনরুদ্ধারণ আলাদা না থাকার সম্ভাবনা রয়েছে। বিদ্যমান 10 বা 15% হারে যে ভাতা বাদ গেলে মোট আর্থিক সুবিধা প্রত্যাশার তুলনায় কমে যেতে পারে। ফলে প্রকৃত ইনক্রিমেন্টের হিসাব জটিল হতে পারে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে প্রকৃত বেতন বৃদ্ধি কম অনুভূত হওয়ার শঙ্কা বা ঝুঁকি থাকতে পারে। পুনরুদ্ধারণ সমন্বয়ের কারণে কিছু বৈষম্য আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। তাহলে বুঝতে পারছেন যে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা যেহেতু 3 অর্থ বছরে পে স্কেল বাস্তবায়নের একটা চূড়ান্ত দিকে আপনারা আগাচ্ছেন, ঠিক আছে, যদি দেশের অবস্থা এতই খারাপ হয় যে আপনারা একবারে পে স্কেল বাস্তবায়ন করছে না, 3 অর্থ বছর প্রয়োজন রয়েছে, আমরা সেখানেও মানতে রাজি হতে পারি। কিন্তু আপনাদেরকে এই 15% হারে বিশেষ প্রণোদনা কিন্তু অবশ্যই চালু রাখতে হবে। আপনাকে বেতন যত সময় পর্যন্ত আপনি নবম পে স্কেলের 100% পরিমাণ আমাদেরকে সুযোগ সুবিধা না দিবেন, তত সময় পর্যন্ত পে স্কেলের অবশ্যই 10 বা 15% হারে বিশেষ প্রণোদনাটা চালু রাখতে হবে। কমেন্ট বক্সে গিয়ে আমার সাথে একমত রয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন আমরা চলে যাব ভিডিও চতুর্থ অংশ এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। আমরা এই অংশে জানবো 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারী সর্বসাকুল্যে এই 11 বছর পরে নতুন নবম পে স্কেলে বাস্তবায়ন হলে তার বেতন আসলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে। তাহলে চলুন আমরা দেরি না করে স্ক্রিনে চলে যাই এবং জেনে নিই সর্বশেষ আপডেট সমূহ। আমরা চলে এসেছি চতুর্থ কোশ্চেনে। দেখেন, এখানে আমরা সহজ এবং সঠিক যেভাবে আপনি আপনার বেতন ক্যালকুলেশন করতে পারবেন, এখানে আমি 20তম গ্রেডের একজন কর্মচারীর হিসাব নিয়েছি। আপনি এখানে খাতা নিয়ে বসে নিজের গ্রেডের হিসাবও করে নিতে পারবেন। দেখেন, আমি চলে এসেছি মেন স্ক্রিনে। এখানে বলা হয়েছে, আমরা যা সকলে জানি 20তম গ্রেডের 8ম পে স্কেলে একজন সরকারি চাকরিজীবীর প্রারম্ভিক বেতন 8,250 টাকা। আমরা ধরে নিলাম তিনি 4টি ইনক্রিমেন্ট পেয়ে তার বেতন এখন এসে দাঁড়িয়েছে 10,050 টাকায়। তাহলে আমরা এখন পার্থক্য বের করে নিব, অর্থাৎ তিনি এই 4 বছরে কতটুকু ইনক্রিমেন্ট পেয়েছেন, 5% হারে কতটুকু ইনক্রিমেন্ট পেয়েছেন। দেখেন, আমি বিয়োগ করলে পেয়ে গেলাম যে তিনি 4 বছরে মোট 1800 টাকা ইনক্রিমেন্ট পেয়েছেন। আমরা বুঝে গেলাম। এখন আমরা ধরে নিলাম 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর প্রস্তাবিত নবম পে স্কেলের বেতন হতে চলেছে 20,000 টাকা। তাহলে আমি যেহেতু তার ইনক্রিমেন্ট যোগ হবে এবং পে ফিক্সেশনের মাধ্যমে কিন্তু বেতন নির্ধারণ হবে, আমরা পে ফিক্সেশনের মাধ্যমে জানতে পারলাম 20,000 টাকা তার এখন প্রারম্ভিক বেতন এবং তার এই 1800 টাকা যে তিনি ইনক্রিমেন্ট পেয়েছেন, এই ইনক্রিমেন্টটা যোগ করে আমরা পেয়ে গেলাম 21,800 টাকা। তার মানে 21,800 টাকা তার নতুন পে স্কেলের বেসিক হতে চলেছে। তাহলে আপনি দেখেন, এখানে আমরা ধরে নিলাম যে 21,800 টাকায় কোনো ধাপ নেই। প্রত্যেক বছর 5% বৃদ্ধির পরে একটা ধাপে চলে যেতে হয় আপনাকে। এই ধাপে আমরা ধরে নিলাম, আমরা হিসাবের সুবিধাতে ধরে নিলাম 21,800 টাকায় কোনো ধাপ নেই। আমরা একটা রাউন্ড ফিগার ধরে নিয়ে 22,000 টাকা ধরে নিলাম যে তিনি হচ্ছে একজন 8ম গ্রেড থেকে 20তম কর্মচারী, তিনি 4 বছরের ইনক্রিমেন্ট পেয়েছেন। তার নতুন নবম পে স্কেলে 100% বেতন বাস্তবায়ন হলে তার বেতন দাঁড়াচ্ছে 22,000 টাকা। তাহলে আমরা তো জানি 50% বেতন বাস্তবায়ন হচ্ছে, 100% হচ্ছে না। তাহলে তার 50% হিসাব আসলে কিভাবে হবে? দেখেন, আমরা সর্বশেষ জানি যে 8ম পে স্কেলে একজন 20তম গ্রেডের কর্মচারীর বেসিক ছিল 10,050 টাকা।
নবম পে স্কেলের পে ফিক্সেশনের পরে তার বেতন দাঁড়িয়েছে 22,000 টাকা। তাহলে মোট তার বৃদ্ধি পেয়েছে দেখেন 22,000 টাকা থেকে অষ্টম পে স্কেলে যে বেতন ছিল সেটা আমরা বাদ দিয়ে দিলে তিনি বুঝতে পারলাম যে তিনি অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেলে যখন আসলেন তার মোট টাকা কতটুকু বৃদ্ধি পেল। দেখেন এখানে দেখা যাচ্ছে 21,950 টাকা। তার এই এই 100% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে তার বেতন বৃদ্ধি পাবে 21,950 টাকা। যেহেতু জুলাই থেকে 50% হারে বেতন বৃদ্ধি পাচ্ছে, এজন্য এই টাকার 50% করলে আমরা পেয়ে গেলাম যে তিনি 50% বেতন বৃদ্ধি পেলে তার বেতন বৃদ্ধি পাচ্ছে 5,975 টাকা। এখন আমরা চলে আসবো শেষ হিসাবে, অর্থাৎ বিশেষ যে প্রণোদনা রয়েছে, অর্থাৎ 15% হারে প্রণোদনা বাদ দিতে হবে 20তম গ্রেডের জন্য, আর নবম থেকে 1তম গ্রেড পর্যন্ত 10% হারে বিশেষ প্রণোদনা বাদ দিতে হবে। এখানে যেহেতু উনি 20তম গ্রেডে, আমরা এই বিশেষ 15% বিশেষ প্রণোদনা বাদ দিলাম, সেটা আসছে 1507 টাকা। এই টাকাটা আমরা এই নবম পে স্কেল থেকে বাদ দিয়ে দিলাম। দেখেন যখনই আমরা বাদ দিয়ে দিলাম তাহলে তার মোট হিসাব, তিনি মোট যখন তার মোট কত টাকা বৃদ্ধি পাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ 4,468 টাকা তিনি মোট বৃদ্ধি পাচ্ছে নবম পে স্কেলে। তাহলে আপনি বুঝতে পারলেন যে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ এত বছর পরে এসে তার যখন বেতন কমে যাচ্ছে, তাহলে আসলে সে 4,500 টাকার একটি সুযোগ সুবিধা পেতে চলেছে। এই 11 বছর পরে এই চরম মূল্যস্ফীতির বাজারে 4,500 টাকায় কি কোনো একজন সরকারি চাকরিজীবী ভালোভাবে বাঁচতে পারবে নাকি পারবে না? অবশ্যই আপনার মন্তব্য আমি কমেন্ট বক্সে চাই। আপনি দেখতে পেলেন যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল 50% হারে বাস্তবায়ন হলে আসলে তাদের কতটুকু সুযোগ সুবিধা হবে। এই প্রশ্নটা আমাদের কাছে রেখে গেলাম যে নবম পে স্কেল আসলে কি শুভঙ্করের ফাঁকি নাকি ইতিহাসের সব থেকে বড় সুযোগ সুবিধার পে স্কেল? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।